ভিয়েতনামের বিপক্ষে ২-০ গোলের পরাজয়ের মধ্য দিয়ে শুরু হলো বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের এশিয়ান কাপ বাছাই পর্বের মিশন। ভিয়েতনামের বিপক্ষে এই ভরাডুবি তো হওয়ারই ছিল, যেখানে এই দলটি ৩টি কোচ দ্বারা পরিচালিত হচ্ছিল। এই দলটির অফিসিয়াল কোচ ছিলেন সাইফুল বারী টিটু এবং এই দলটি পরিচালিত হচ্ছিল কোচ হ্যাভিয়ার কাবরেরার প্রেসক্রিপশনে, এবং মাঠে যে প্ল্যান এক্সিকিউশন সেটা করছিলেন হাসান আল মামুন। তাহলে বুঝুন এই দলটার পারফরমেন্স, গেম প্ল্যান এবং যেই প্ল্যান রয়েছে সেই প্ল্যানটা এক্সিকিউশনটা কীরকম হতে পারে সেটার প্রমাণ তো আমরা ম্যাচের মধ্যেই দেখলাম। বাংলাদেশের এই ভরাডুবির কারণ কি এবং কি কি সমস্যাগুলো ছিল প্রত্যেকটা বিষয় পয়েন্ট আকারে আলোচনা করার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। আশা করি সঙ্গেই থাকবেন। ভিয়েতনামের বিপক্ষে পরাজয়ের কারণ পর্যালোচনা করতে গেলে প্রথমেই আমাদেরকে নজর দিতে হবে একাদশের দিকে। কেমন একাদশ নিয়ে আমাদের খেলতে নামা উচিত ছিল, আসলে আমরা কেমন একাদশ মাঠে দেখেছি। ম্যাচের পূর্বে আমি আমার একটি ভিডিওতে বলেছিলাম আসলে আমরা কেমন একাদশ এক্সপেক্ট করি যদি আমরা ভিয়েতনামের বিপক্ষে জিততে চাই, এবং সেই একাদশটা যদি সত্যি নামানো হতো তাহলে কি হতো সেটা আমরা শেষ দিকে দেখতে পেয়েছি যখন তানজিদ সাকিবকে নামানো হয়। এদিকে দেখেন আপনি 4-4-2 ফরমেশনে আজকের এই ম্যাচে কোচ তার একাদশ সাজায়, কিন্তু সেই একাদশে ছিল না কোনো প্রপার উইঙ্গার। আপনি যখন একটি প্রতিপক্ষের বিপক্ষে খেলছেন সেখানে আপনি ডিফেন্সিভলি খেলছেন বুঝলাম, কিন্তু যদি উইঙ্গার না থাকে তাহলে আপনার যে স্ট্রাইকাররা রয়েছে ওই স্ট্রাইকারকে বলটা সাপ্লাই কে করবে? আর আপনি যেই ধরনের একাদশটা নামিয়েছেন ওই একাদশটা দিয়ে আপনার বুঝাতে চেয়েছিলেন যে আপনি ফুললি ডিফেন্সিভ একটা খেলা খেলতে চাচ্ছেন। আপনি ভিয়েতনামের মাটিতে ভিয়েতনামের বিপক্ষে 90 মিনিট ধরে আপনি ডিফেন্সিভলি খেলে কোনো ধরনের গোল কনসিভ করবেন না, এটা কি আসলে কোনোভাবে হয়? ভাগ্য ভালো যে এখানে আসলে ভিয়েতনাম খুব বড় ব্যবধানে জিততে পারেনি, 2-0 গোলে জয় পেয়েছে। এটা আসলে যদি বলি তাহলে বলবো যে গোলবারেরও দলের প্রতি করুণা হয়েছিল, আপনার এই দলের প্রতি গোলবারের করুণা হয়েছিল, যার কারণে 4টা বল আসলে গোলবারের সাথে লেগেই ফিরে আসে। আর অপরদিকে আমাদের এই ম্যাচ থেকে 2টা প্লেয়ার হিসেবে প্রাপ্তি ছিল, এক হচ্ছে জায়ান আহমেদ, দ্বিতীয় হচ্ছে গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ। মেহেদী হাসান শ্রাবণের বেশ কিছু সেভ এবং কিছু সেভ এমন ছিল যেগুলো আসলে একদম নিশ্চিত গোল, না হলে এই ব্যবধানটা কোথায় গিয়ে দাঁড়াতো সেটা আপনারা বুঝতেই পারেন। এর পরবর্তীতে আসে গেম প্ল্যান। আপনি আসলে আমার যেটা মনে হচ্ছিল এই ম্যাচটি দেখে কোচের আসলে আলাদা কোনো স্ট্র্যাটেজি ছিল না ভিয়েতনামের বিপক্ষে খেলা বা কার বিপক্ষে খেলা, মানে প্রতিপক্ষকে আপনি একদম নির্দিষ্ট করে যে একটা গেম প্ল্যান থাকে, প্রতিপক্ষের প্লেয়াররা এইভাবে খেলে বা ওদের হচ্ছে প্লেইং স্টাইল এরকম, আমি এই ধরনের ফুটবল তার বিপক্ষে খেলতে হবে, মানে এক কথা হচ্ছে আপনি প্রত্যেকটা দলের বিপক্ষে আলাদা আলাদা যেই প্ল্যানিং থাকবে সেটা আসলে নাই। আমার থেকে মনে হচ্ছে যে কোনো একটা মুখস্থ গেম প্ল্যান নিয়ে তারা সেখানে গেছে এবং সেটাকে আসলে এক্সিকিউট করার চেষ্টা চলতেছে। না হলে ওই যে জিনিস যেটা বললাম যে আপনি এখানে কোনো হাই প্রেসিং নাই, কোনো অ্যাটাকিং নাই, কিছুই নাই, শুধুমাত্র ডিফেন্স করে কোনো রকম ম্যাচ শেষ করতে চাচ্ছেন। তবে আমার থেকে ম্যাচের প্রথম থেকেই মনে হচ্ছিল কোচের ইন্টেন্সিটি হচ্ছে তিনি আসলে নিয়ে আসতে চায়, জয় নিয়ে আসার কোনো ইচ্ছাই তার ছিল না। একটা কোচের মেন্টালিটি কতটুকু নিচু। আবার আপনি ওই অপরদিকে আপনি আমাদের নারী দলের পিটার বাটলারের দিকে দেখেন, সে বড় দল হোক কিংবা ছোট দল, তার যেই অ্যাটাকিং ফরমেশন সেটা সবসময় কিন্তু বজায় থাকে। একই সাথে সেই দলটা কিন্তু ডিফেন্সিভলি খেলে এবং অ্যাটাকও করে, কাউন্টার অ্যাটাকের দিকেও ওই দলটা কিন্তু অনেক ভালো পারফরমেন্স করে, যেটা এই দলটাতে আসলে দেখা যায়নি। দেখা যাবে কিভাবে, আসলে এটার একাদশটাই তো ওইরকমভাবে সাজানো হয় নাই। তানজিদ সাকিবকে প্রথম দিক থেকে একাদশে রাখা হয়নি এবং শেষের দিকে যেই সময়টুকু তাকে নামানো হয়েছে সেই সময়টাতে সে আসলে কতটুকু অসাধারণ খেলেছে সেটা তো দেখেছেনি। এরপরেই আসবো প্লেয়ারদের ব্যাপারে। প্লেয়াররা আসলে তাদের যতটুকু সামর্থ্য ছিল কিংবা যতটুকু ভালো খেলার প্রত্যাশা ছিল তাদের প্রতি, তারা কি সেইটুকু করতে পেরেছে? আমরা আলামিনের কথায় আসতে পারি। আলামিন ম্যাচের প্রথম থেকেই সুযোগ পেয়েছিল, তাকে আমরা যেভাবে চিন্তা ভাবনা করছিলাম এবং যতটুকু হাইপ দিচ্ছিলাম অ্যাজ এ নাম্বার 9, সে তার কতটুকু নিজেকে প্রমাণ করতে পেরেছে। অপরদিকে অন্যান্য ফুটবলারের বিষয়ে আপনি দেখতে পারেন কিউবা মিচেল। এখন অনেকেই বলতে পারেন যে কিউবা মিচেল তো আসলে ওই ধরনের বল সাপ্লাই পায়নি। তো একজন ক্রিয়েটিভ মিডফিল্ডার বল সাপ্লাই পাবে কি পাবে না, তাকে তো নিজেকে বল উইন করতে হবে, অফ দ্য বল মুভমেন্টে সে আসলে বলগুলো রিসিভ করার জায়গায় যেতে হবে, নিজে থেকে আসলে বলগুলো নিচ থেকে উঠিয়ে উপরে নিয়ে খেলতে হবে, কারণ একজন মিডফিল্ডারের কাজই হচ্ছে সে ডিফেন্স এবং ফরওয়ার্ড লাইনকে কানেক্ট করবে। সো সে যদি আসলে একজন ফরওয়ার্ডের মতো বলের আশায় বসে থাকে তাহলে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন? শুধু আসলে কিউবা মিচেলের কথা বলছি না, অন্যান্য যে ফুটবলাররা ছিল সেম। আর এই দলটাতে আপনি দেখেন মিডফিল্ড পজিশনে 4জন ফুটবলার খেলছে, কিন্তু এই ডিফেন্সিভ মিডফিল্ডার কোথায় ছিল? আপনি সবাই 3জন অ্যাটাকিং মিডফিল্ডার খেলিয়েছেন, যেখানে আপনি অ্যাটাকিং ফরমেশনেই খেলছেন না, সেখানে আপনার ডিফেন্স লাইনে
তিনজন অ্যাটাকিং মিডফিল্ডারের কাজ কি, এই একটা প্রশ্ন কিন্তু থাকেই। তো পরবর্তী ম্যাচে যদি এই ভুলগুলো আসলে শোধরানো না যায়, তাহলে আবারও এরকম পরাজয়ের মুখোমুখি হতে হবে, অ্যান্ড এটাই মেনে নিতে হবে, কিছুই করার নেই। এরপরে যদি বলি, অনেকেই বলছে প্রস্তুতির ঘাটতির কথা। আসলে এই দলটার নাকি প্রস্তুতির ঘাটতি থেকে গেছে। এই দলটা প্রায় 1 মাস পূর্ব থেকেই আসলে অনুশীলন শুরু করেছে। এই যে বাছাই পর্বের 3টি ম্যাচকে কেন্দ্র করে বাহরাইনে গিয়ে ক্যাম্প করলো, সেখানেও 2টি ম্যাচ খেললো এবং সেই ম্যাচগুলো কিন্তু পরাজিত হলো। প্রস্তুতির ঘাটতি আসলে ছিল না, তবে টিম কম্বিনেশনটা হয় নাই। একজন ফুটবলার এক টাইমে যোগ দেওয়া, এই জিনিসটা আসলে অনেক কিছু ম্যাটার করে। যেমন কিউবা মিচেল বিগত সময়ে মাত্র আসলো, ফাহামিদুল সেম একই সময় পরবর্তীতে এসে জয়েন করলো দলের সাথে, এবং এই দলটার আসলে নিয়ন্ত্রণটা তো কোচ হ্যাভিয়ার কাবরেরার হাতে ছিল। এবং বেশ কিছু ফুটবলারকে এই দলে আশা করেছিলাম। যেমন আসলে লেফট সাইডে আমরা আজকে রাব্বি হোসেন রাহুলকে আশা করেছিলাম, বা রাইট সাইডে হচ্ছে আরও যে ফুটবলারদেরকে, সেই ফুটবলারদেরকে দলে না নেওয়াটাই কিন্তু, বা দলে নিয়েও না খেলানোর বিষয়গুলো থেকেই যায়। সো আশা করব কোচ বা টিম ম্যানেজমেন্ট পরবর্তী ম্যাচে এই যে ভুলগুলো রয়েছে সেগুলো শুধরে আমাদেরকে পরবর্তী ম্যাচে ভালো কিছু দিবে। আমরা আসলে আশায় বুক বাঁধা ছাড়া আর কিছুই করার নেই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।